নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো তো? গল্পের ঝুলির সংসারে সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি সন্তু কাকাবাবু সিরিজের আরব দেশে সন্তু কাকাবাবু। আজ তার চতুর্থ পর্ব। গল্প শুরু করার আগে সকলকে আমার বিনীত অনুরোধ, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে গল্পের একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং সবার শেষে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কাকাবাবু বললেন, আহ, কতদিন রাত দুপুরে আকাশ দেখিনি, তবু আজ পারভেজের টানাটানিতে দেখা হলো। সন্তু, এই মহাকাশে কত তারা আছে তোর কোনো ধারণা আছে? খুব ছেলেবেলায় একজন আমাকে বলেছিল মানুষের মাথায় যত চুল থাকে তার সমান। এখন জানি 1000টা মানুষের মাথায় যত চুল তার চেয়েও বেশি। কাকাবাবু বললেন, এখনো পর্যন্ত মানুষের গোনার ক্ষমতা হয়নি। এখনও আমরা জানি না এই গ্রহ নক্ষত্রের মধ্যে আর কোথাও মানুষ আছে কিনা, কিংবা অন্য কোনো প্রাণী। পারভেজ এসব আলোচনা একটুও পছন্দ না করে বারবার বলতে লাগলেন, স্যার স্যার, দেরি করবেন না। কাকাবাবু বললেন, আহ, দাঁড়াও না, এত সুন্দর তারাভরা আকাশ দেখতে পাওয়া একটা ভাগ্যের কথা। সন্তু, বলতো কোনটা ধ্রুবতারা? পারভেজের অবস্থা দেখে সন্তু হেসে ফেলল। বেচারি বোধহয় এবার কেঁদেই ফেলবেন। তারাটারা দেখার একটু ইচ্ছে নেই তার। একটু পরে গাড়িতে উঠলেই হলো। গাড়ি ছুটল মসৃণ রাস্তা দিয়ে। এই সময় রাস্তা একেবারে ফাঁকা, দুটো একটা গাড়ি চলছে মাত্র। কাকাবাবু সামনের সিটে বসেছেন। মাথাটা হেলান দিয়ে বললেন, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, পৌঁছলে ডেকে দিস। ডাকতে হলো না। কিছুক্ষণ পরে গাড়িটা হঠাৎ থেমে যেতেই তিনি চোখ মেলে তাকালেন। একটা বড় ভ্যান গাড়ি এই গাড়িটাকে আটকে দিয়েছে। তার থেকে টপাটপ করে নেমে এলো 3জন লোক। তাদের কালো পোশাক, মুখে মুখোশ। কাকাবাবু বললেন, এ আবার কি ঝঞ্ঝাট শুরু হলো? ডাকাতি নাকি? একজন মুখোশধারী ড্রাইভারের পাশের কাছে রিভলভার দিয়ে ইঙ্গিত করল দরজা খুলে দিতে। ড্রাইভার শুধু কাজ খুলে কি যেন জিজ্ঞেস করলো আরবি ভাষায়। সেই লোকটি এবার রিভলভারটা কাকাবাবু এবং সন্তুর দিকে দেখিয়ে ইঙ্গিত করলো ওদের নেমে আসতে। কাকাবাবু পারভেজকে বললেন, কেন আমাদের নামতে হবে সেটা জিজ্ঞেস করুন তো। কারণটা না জানলে আমি নামবো না। পারভেজ এদের দেখে বেশ ভয় পেয়ে গিয়েছেন। সিটিয়ে বসে আছেন পেছনের সিটে। মিনমিন করে আরবি ভাষায় বললেন কাকাবাবুর কথাটা। রিভলভারধারী এবার রুক্ষভাবে ইংরেজিতে বলল, কাম আউট অফ দ্য কার। কাকাবাবু নিজেই এবার জিজ্ঞেস করলেন, ওয়াই? সে কোনো উত্তর দেওয়ার আগেই সেই ভ্যান থেকে নেমে এলো আরেকজন। এর হাতে একটা বেশ বড় অস্ত্র, লাইট মেশিন গান হতে পারে। সে এসে বলল, মিস্টার রাজা, আমাদের উপর অর্ডার আছে তোমাদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য, জীবন্ত অবস্থায়। তোমরা যদি যেতে না চাও তাহলে মৃতদেহ নিয়ে গেলেও চলবে। এখন তুমি বলো কোনটা চাও। কাকাবাবু সন্তুর দিকে ফিরে বললেন, কিরে সন্তু, এক্ষুনি আমাদের মরার কোনো ইচ্ছে নেই, কি বল? চল নামি, দেখা যাক এরপর কি হয়। দুজনেই নামলেন গাড়ি থেকে। লোকগুলোর দিকে তাকিয়ে বুঝলেন এদের সঙ্গে লড়াই করার কোনো উপায় নেই। সাংঘাতিক সব অস্ত্র রয়েছে ওদের হাতে, বাধা দেওয়ার কোনো মানেই হয় না। ইচ্ছে করলে ওরা সবাইকে একসঙ্গে ঝাঁঝরা করে দিতে পারে। তিনি ফিস করে সন্তুকে বললেন, মাথা গরম করিস না, এখন এদের কথা মেনেই চলতে হবে। কাকাবাবু ওদের জিজ্ঞাসা করলেন, আমাদের মালপত্র গাড়িতেই থাকবে? চতুর্থ লোকটি বলল, সে ব্যবস্থা আমরা করছি, তোমরা ওই গাড়িতে ওঠো। কাকাবাবু আর সন্তু বাধ্য ছেলের মতো সেই ভ্যানের পিছন দিকে উঠলেন। ওরা কাকাবাবুদের সুটকেস
আর ব্যাগ সবই নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেললো ওই গাড়ির মধ্যে। গাড়িটা চলতে শুরু করার পর সেই লোকগুলো টপাটপ কাকাবাবু ও সন্তুর হাত পা বেঁধে ফেলল, মুখে লাগিয়ে দিল টেপ। এতেও তারা থামলো না, কি একটা ইঞ্জেকশন দিয়ে দিল দুজনের বাহুতে। কাকাবাবু বুঝতে পারলেন সেটা অজ্ঞান করবার ওষুধ। একটু পরেই টেনে এলো তার চোখ। তিনি ভাবলেন ওই ওষুধ বেশি হয়ে গেলে মানুষের আর জ্ঞান ফেরে না। ওরা কতটা দিয়েছে ঠিক জানে তো? আবার কি চোখ মেলে এই পৃথিবীটাকে দেখা যাবে? কয়েক মুহূর্ত পরেই তার জ্ঞান চলে গেল। গাড়িটা ছুটতে লাগলো বেশ জোরে। কাকাবাবু আবার চোখ মেললেন ঠিকই, কত ঘন্টা পরে কে জানে। প্রথমে সব কিছুই অন্ধকার মনে হলো, তারপর আস্তে আস্তে দেখতে পেলেন একটা ছোট ঘর, পাথরের দেওয়াল, অনেক উঁচুতে একটা ঘুলঘুলি। সেখান থেকে একটু একটু আলো আসছে। তার হাত পায়ের বাঁধন নেই, মুখটাও খোলা, শুধু মাথাটা একটু ঝিমঝিম করছে। কয়েকবার মাথাটা ঝাঁকুনি দিতে দিতে ভাবলেন, যাক, তাহলে পৃথিবী থেকে বিদায় নিতে হয়নি। পরক্ষণেই ভাবলেন, সন্তু কোথায়? সন্তু? অস্পষ্ট আলোয় দেখতে পেলেন একটা দেওয়ালের পাশে মেঝেতে শুয়ে আছে সন্তু। এখনও তার জ্ঞান ফেরেনি। কাকাবাবু আরও দেখতে পেলেন তাদের সুটকেস, ব্যাগ, তার দুটো ক্রাচ সবই রাখা আছে ঘরের মধ্যে। তিনি সন্তুকে কয়েকবার ঝাঁকুনি দিয়ে উঠলেন। সে শব্দ করল শুধু। কাকাবাবু ভাবলেন, থাক, আর একটু ঘুমোক। তিনি ক্রাচ দুটো বগলে নিয়ে ঘরটা ঘুরে দেখলেন। বেশ ছোটই ঘরটা, পাথরের মেঝে, পাথরের দেওয়াল, সাধারণ দরজার বদলে একটা লোহার শিক দেওয়া গেট, তালা ঝুলছে বাইরে থেকে। লোহার শিকের ফাঁক দিয়ে একটা বারান্দার একটুখানি অংশমাত্র দেখা যাচ্ছে, আর কিছুই না। ঘুলঘুলিটা এতটা উঁচুতে যে বাইরের কিচ্ছু দেখার কোনো উপায় নেই। হঠাৎ সন্তু ধড়মড়িয়ে উঠে বসে বলল, কি কি হয়েছে? কাকাও বললেন, কই, কিছু হয়নি তো। স্বপ্ন দেখছিলি বুঝি? সন্তু বলল, ও হ্যাঁ, স্বপ্নই তো। কাকাও বললেন, ওঠ, চোখে মুখে একটু জল দিয়ে নে, দেখি তো জল কোথায় পাওয়া যায়। একটু খুঁজতেই তিনি দেখলেন একদিকে দেওয়ালের পাশে রয়েছে দুটি জলের বোতল, এমনকি দুটো প্লাস্টিকের গ্লাসও। সন্তুর এখনো ঘোর কাটেনি। সে জড়ানো গলায় জিজ্ঞেস করল, কাকাবাবু, এই জায়গাটা কোথায়? কাকাবাবু বললেন, মনে হচ্ছে তো জেলখানা। কারা আমাকে এখানে আনলো তা তো এখনো বুঝতে পারছি না। তুই কি স্বপ্ন দেখছিলি? ভয়ের? সন্তু বলল, একটু ভয়ের। থাকবে, এখন কি হবে? কাকাবাবু বললেন, অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। কেউ না কেউ আসবে নিশ্চয়ই। তবে বেঁচে তো আছি, ইঞ্জেকশন দিয়ে আমাদের যে মেরে ফেলেনি সেটাই তো যথেষ্ট। আমার এই ব্যাগটায় যে একটি দামি জিনিস আছে সেটাও তো নেয়নি। সন্তু আপন মনে বলল, জেলখানা। কাকাবাবু হেসে বললেন, সিরিয়ায় বেড়াতে এসে আমরা বারে বারেই বন্দি হয়ে থাকছি, কিন্তু বিশেষ কিছু ঘটছে না। প্রথমবার ছিলাম সালাদিনের বাড়ি, সেটাকে অবশ্য জেলখানা মনে করার কোনো উপায় নেই। তারপর পাহাড়ের গুহায়, সেটাও বেশ খোলামেলা ছিল। এটা একেবারেই বাজে জেলখানা। এত ছোট ঘর, আর একটু বসবার জায়গাও নেই। সন্তু লোহার গেটটার কাছে গিয়ে বলল, বাইরেটাও কিছু দেখা যায় না। কাকাবাবু বললেন, এবার মনে হচ্ছে সিরিয়াস কিছু ঘটবে। সিরিয়াস কাণ্ড। অনেকটা ফেলুদার গল্পের মতো শোনাচ্ছে না? সন্তু, তুই ফেলুদার গল্পগুলো পড়িস? সন্তু বলল, একটাও বাকি নেই, আর বেরোবে না, সেই জন্য খুব দুঃখ হয়। কাকাবাবু বললেন, ফেলুদাকে আমারও খুব ভালো লাগে। ফেলুদা বোধহয় কখনো বিদেশে আসেনি, তাই না? সন্তু বলল, হ্যাঁ, অন্তত দুবার। কাকাবাবু বললেন, এই জায়গাটা যে কোথায়
তাও তো বুঝতে পারছি না, কেন যে কারা ধরে আনলো তাই বা কে জানে। সন্তু, তুই এক কাজ কর, ওই যে ওপরে ঘুলঘুলিটা থেকে দিনের আলো আসছে, অত উঁচুতে তো উঠবার উপায় নেই, তুই আমার কাঁধে ওঠ, তারপর উকি দিয়ে দেখ তো। সন্তু একটু ইতস্তত হয়ে বলল, আমি কাঁধে চাপবো? কাকাও বললেন, হ্যাঁ, তোর ছেলেবেলায় আমি তোকে কত কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি। একবার সেই কোদাই কানালে তুই এক জায়গায় লাফাতে গিয়ে পা মচকে ফেলেছিলি, হাঁটতে পারতিস না, তখন তোকে আমি কাঁধে নিয়ে পাহাড়ে উঠেছি। হ্যাঁ, তখন অবশ্য আমার দুটো পাই ভালো ছিল। সন্তু বলল, সে তো অনেক আগে। কাকাবাবু, এখন আমি বড় হয়ে গিয়েছি। কাকাবাবু বললেন, বড় হয়েছিস ঠিকই, কিন্তু পুরোপুরি হোসনি। আর আমিও এখনও এমন কিছু বুড়ো হইনি যে তোকে কাঁধে নিতে পারবো না। ওঠ ওঠ। কাকাবাবু বসে পড়ার পর সন্তু তার ঘাড়ে বসে দুদিকে দুপা ঝুলিয়ে দিল। কাকাবাবু উঠে দাঁড়ালেন আস্তে আস্তে। প্রথমে উকি দিতে গিয়ে সন্তু চমকে আ বলে উঠল। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো? ঘুলঘুলিটার ঠিক ওপাশেই একটা পাখির বাসা, বেশ বড় আকারের একটা পাখি, সম্ভবত চিল, ঝটপটিয়ে উড়ে গেল। ঘুলঘুলিটা বেশ বড়, তবে মাঝখানে রয়েছে তিনটে লোহার রড, সেগুলো বেশ মজবুত, খালি হাতে ভেঙে ফেলার প্রশ্নই ওঠে না। বাইরের দিকে তাকিয়ে সন্তু বলল, কাকাবাবু, এই জায়গাটা বেশ উঁচুতে, ছোটোখাটো পাহাড় টাহাড়ের ওপর হতে পারে। নিচে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ঢালু হয়ে নেমে গিয়েছে, অনেক গাছপালা। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, মানুষজন দেখতে পাচ্ছিস? সন্তু বলল, না। ও হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি উঠে আসছে ওপরের দিকে, এখনও গাড়িটা খুব ছোট্ট দেখাচ্ছে। হঠাৎ পিছন দিকে তালা খোলার শব্দ হলো, কেউ যেন ঢুকছে ভিতরে। সন্তু লাফ দিয়ে নেমে পড়ল কাকাবাবুর ঘাড় থেকে। ঘরে যে লোকটা ঢুকলো তাকে একটা গরিলা বলে ভুল করা যেতেই পারে। খুব বেশি লম্বা নয়, কিন্তু যথেষ্ট চওড়া, হাঁটছেও থপথপ করে, নীল রঙের প্যান্ট ও শার্ট পরা, কোমরের বেল্টে ঝুলছে একটা রিভলভার। দু হাতে দুটো প্লেট ভর্তি খাবার মাটিতে নামিয়ে রেখে সে কাকাবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, টি অর কফি? প্রথমে বুঝতে না পেরে কাকাবাবু তাকিয়ে রইলেন। দ্বিতীয়বার শুনে বললেন, কফি। লোকটি আবার জিজ্ঞাসা করল, উইথ মিল্ক অ্যান্ড সুগার? কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, মিল্ক অ্যান্ড সুগার ফর হিম, আমার জন্য ব্ল্যাক। লোকটি গেটে চাবি লাগিয়ে চলে গেল। সন্তু দেখল প্লেটে রয়েছে দু রকমের কাবাব, কিছু সবজি, রুটি আর ডিম সেদ্ধ। কাকাবাবু বললেন, এদেশে এরা বন্দি করে রাখলেও খাবার সবসময় ভালোই দেয়, তাই না? সন্তু বলল, ডিম সেদ্ধ দিয়েছে, একটু নুন পেলে ভালো হতো। কাকাবাবু বললেন, তাই তো, নুন ছাড়া ডিম তো খাওয়াই যায় না, চেয়ে দেখব যদি দেয়, আবার চাইলে রেগেও যেতে পারে। লোকটি খুব তাড়াতাড়ি ফিরে এলো, একটা ট্রেতে 2 কাপ কফি, দুধ চিনি দিয়ে। সন্তুর দিকে তাকিয়ে বলল, খাওয়া শুরু করনি? খাও খাও, ঠান্ডা হয়ে যাবে। সন্তু কিন্তু কিন্তু করে বলল, একটু সল্ট। ডিম খেতে গেলে লোকটি বলল, নুন নেই। ছি 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 ছি, ওরে নির্বোধ। সে নিজেই নিজের দুগাল দুখানা চর কষালো, দ্রুত বেরিয়ে গিয়ে ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে, নুন আর গোলমরিচ নিয়ে। কাকাবাবু বললেন, খেয়ে নে সন্তু, দেরি করে লাভ নেই। ওরা খাবারে হাত দিতে না দিতেই লোকটি হঠাৎ চেঁচিয়ে উঠল, স্টপ স্টপ। তারপর কাকাবাবুর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলে উঠল, আমি একটা বোকা, তোমাদের আগে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, তোমরা বিফ খাও তো? না হলে অন্য খাবার নিয়ে আসবো। কাকাবাবু বললেন, আমরা সব রকম মাংসই খেতে পারি, আগে একটু চেখে দেখি, ভালো লাগলে খাই, কোনো সংস্কার নেই।
লোকটি বলল, আমি শুনেছি ইন্ডিয়ার লোক বিফ খায় না, তারা গরুকে পুজো করে। কাকাবাবু বললেন, ইন্ডিয়ায় এরকম মানুষ আছে ঠিকই, তবে সবাই নয়। গরুর যেমন প্রাণ আছে, তেমনি পাঁঠা, ভেড়া, হাঁস, মুরগি এরাও তো শুধু মানুষের খাদ্য হওয়ার জন্য জন্মায়নি, তাই না? সেই হিসাবে নিরামিষ খাওয়াই উচিত। কিন্তু লোকটি বলল, বুঝেছি, গরু মারা উচিত নয়, তবু আমরা মারি আর খাই। আমার একটা পোষা ভেড়া আছে, তাই আমি ভেড়ার মাংস খাই না। কাকাবাবু কৌতূহলের চোখে সন্তুর দিকে তাকালেন। জেলখানার পাহারাদাররা তো কখনো এই ধরনের কথাবার্তা বলে না। একটু পর সে সন্তুকে জিজ্ঞাসা করল, তুমি ছাত্র? সন্তু দুদিকে মাথা নাড়ল। সে আবার জিজ্ঞাসা করল, এখন ছুটি? সন্তু এবারও দুদিকে মাথা নাড়ল। লোকটি বলল, এই বয়সে তো খুব পড়াশোনার চাপ থাকে, কিন্তু তোমার গায়ে ওই পাতলা কোট, তুমি জানো না সন্ধ্যের পর এখানে খুব শীত পড়ে? আর কিছু গরম জামা সঙ্গে নেই? সন্তু বলল, এতেই আমার বেশ চলে যাচ্ছে। লোকটি বলল, এটা পাহাড়ের ওপরে, এখানে ঠান্ডা বেশি, রাত্রিবেলা কম্বল দেব, কিন্তু দিনের বেলা কম্বল দেওয়ার অর্ডার নেই। সে আবার বেরিয়ে গেল। ফিরে এলো বেশ মোটা একটা ঝাপ্পা ঝোপ্পা কোট নিয়ে। সন্তুকে বলল, এটা আমার ছেলের, তুমি এটা পরো। সন্তু 2-3 বার বলল, আরে না, আমার লাগবে না। তবু সে ধমক দিয়ে বলল, পরে নাও, ঠান্ডা লাগলে তখন বুঝবে, এখানকার ঠান্ডা সহজে যেতে চায় না। কাকাবাবু অবাক হয়ে তাকিয়ে আছেন লোকটির দিকে। কোনো জেলখানার পাহারাদারদের এমন ব্যবহার কোনো গল্পের বইয়েও দেখা যায়নি। লোকটি অত বড় চেহারা, তবু স্বভাব যেন অতি কোমল। সন্তুর প্রতি ব্যবহারের স্নেহ ঝরে পড়ছে। সন্তুর জন্য সে নিজের ছেলের কোট এনে দিল। কাকাবাবু খুব সাবধানে বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? লোকটি মুখ তুলে তাকালো। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, আপনি এত ভালো ইংরেজি শিখলেন কোথায়? সে বলল, ভালো না, ভালো বলতে পারি না, তবে কাজ চালাতে পারি। আমি আর্মিতে ছিলাম তো, 22 বছর কাজ করেছি, অনেক দেশ ঘুরেছি। তারপর একবার একটা পায়ে বোমার আঘাত লাগলো, পায়ের খানিকটা কেটে বাদ দিতে হলো শেষ পর্যন্ত। আমার বাবাটা তো কাঠের পা, আপনার তো দেখছি একটা পায়ে গন্ডগোল। কাঠের পা লাগিয়ে নিচ্ছেন না কেন? দেখবেন কোনো অসুবিধা হবে না, আর ক্রাশ ব্যবহার করতেও হবে না। কাকাও বললেন, আমার এতেই বেশ চলে যাচ্ছে। তাছাড়া আমার তো পা কেটে বাদ দিতে হয়নি, পায়ের পাতার হাড়গুলো শুধু ভেঙে গিয়েছে। জেলখানার পাহারাদারদের সাধারণত কোনো প্রশ্ন করলে উত্তর তো দেয় না, বরং রেগে গিয়ে মুখ ঝামটা দেয়। এই লোকটি বেশ কথা বলার মুডে আছে দেখে কাকাবাবু বললেন, যুদ্ধে আহত হওয়ার পর আপনি অবসর নিয়েছেন? লোকটি বলল, অবসর মানে? তাড়িয়ে দিয়েছে। জানেন মিস্টার, আমি যদি যুদ্ধে মরে যেতাম তাহলে আমার ফ্যামিলি অনেক টাকা পেত। আহত হয়েছি বলে সামান্য কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। এখন আমাকে চাকরি করে খেতে হয়। কাকাবাবু সহানুভূতির সুরে বললেন, কেন, আপনাদের গভর্নমেন্ট পেনশন দেয় না? লোকটি বলল, ছাই দেয়। তাছাড়া আমি ইরাকের লোক, সেখানে কি কাণ্ড হচ্ছে জানেন নিশ্চয়ই। আমেরিকানরা তো আছেই, তাছাড়া আমরা নিজেদের মধ্যে মারামারি করে মরছি। কাকাও বললেন, হ্যাঁ জানি, ইরাকিদের সাথে কুর্দিশদের খুব ঝগড়া। আমার নাম রাজা, আমার এই ভাইপোর নাম সন্তু। আপনার নামটা এখনো জানা হয়নি, জানতে পারি কি? লোকটি বলল, আমার নাম সাবাক আব্বানি। আপনি কুর্দিশদের কথা জানেন? আমি একজন কুর্দিশ। এতক্ষণ পর সন্তু জিজ্ঞাসা করল, আপনার ছেলে কি করে? পড়ে নিশ্চয়ই। তক্ষুনি উদ্যোগ না দিয়ে
সাবাকাব্বানি একটুক্ষণ চুপ করে রইল। তারপর অদ্ভুত ঠান্ডা গলায় বলল, সে বেঁচে নেই। সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু একদিন রাত্রিরে কারা যেন আমাদের বাড়ির ওপর বোমা ছুটতে শুরু করে। একটু পরেই আগুন ধরে যায়। আমার ছেলের মাথায় একটা বোমা লাগে। আমরা কোনো রকমে পালিয়ে এসেছি ইরাক ছেড়ে সিরিয়াতে। এরকম একটা কথা শুনে কাকাবাবু ও সন্তু মাথা নিচু করে ফেললেন। এই বয়সের ছেলে মারা গিয়েছে, কি সাংঘাতিক কষ্ট। লোকটির কিন্তু চোখে জল নেই। আপন মনেই আবার উদাসীন গলায় বলল, তার নাম ছিল হামিদ। সে পড়াশোনায় খুব ভালো ছিল, তোমার বয়সী। জানি না আল্লাহ আমাদের কপালে আরও কত কঠিন পরীক্ষা লিখে রেখেছেন। আমাদের আরও একটা মেয়ে হারিয়ে গেছে যুদ্ধের মধ্যে, তার কোনো খোঁজ পাইনি। সন্তু জিজ্ঞাসা করল, আপনি একটু জল খাবেন? সাবাকাব্বানি সন্তুর মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, না, জল খাবো না। তোমরা ভালো থেকো। এই সিরিয়া দেশটা বেশ শান্তিপূর্ণ, যুদ্ধ হয় না। তবে মানুষই তো মানুষের আসল শত্রু। কাকাও জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই জায়গাটা কোথায় তা জানতে পারি কি? কাকাও জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই জায়গাটা কোথায় তা জানতে পারি কি? সাবাকাব্বানি বলল, হ্যাঁ, তা পারবেন না কেন? এটা হচ্ছে কালাত আল হোসেন। নাম শুনেছেন? খুব বিখ্যাত জায়গা। কাকাও সন্তুর দিকে তাকিয়ে বললেন, আরবি ভাষায় কালাহ মানে আমরা যাকে বলি কেল্লা, অর্থাৎ দুর্গ। সাবাকাব্বানি বলল, এর আরেকটা নাম আছে, ক্রাক দে সেভালিয়ের। কাকাবু এবার চমকে উঠলেন, এটা তো ফরাসি নয়? হ্যাঁ, নাম শুনেছি, বিশ্ববিখ্যাত। ক্রাক দে সেভালিয়ার একটা খুব প্রাচীন দুর্গ। সাবাকাব্বানি বলল, আপনারা সেই দুর্গের চূড়ায় বন্দী হয়ে আছেন। কাকাও বললেন, সে কি? এইসব দুর্গ তো এখন মিউজিয়াম, লোকে দেখতে আসে, তাই না? সাবাকাব্বানি বলল, হ্যাঁ, তা আসে, সকাল 9টা থেকে 5:30। কিন্তু দর্শকদের তো সব জায়গায় যেতে দেওয়া হয় না। উপর দিকটা দরজা বন্ধ থাকে। এখান থেকে অবশ্য চেঁচালেও নিচে কেউ শুনতে পাবে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমাদের কে এখানে বন্দি করে রেখেছে? এবার একটুক্ষণ চুপ করে রইল কাব্বানি। মুখখানা তার করুণ হয়ে গেল। তারপর কাচুমাচু গলায় বলল, আমায় মাফ করবেন, সেটা তো আমি বলতে পারবো না। আমি চাকরি করি, আমাকে হুকুম মেনে চলতে হয়। কাকাও বললেন, ঠিক আছে। কাব্বানি এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় মাফ করবেন, নাম বলার নিষেধ আছে। কাকাবাবু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, না না, বলতে হবে না, আমরা আর জানতে চাইব না। কাব্বানি বলল, এই চাকরি চলে গেলে আমি আর অন্য কোথাও চাকরি পাবো না। কে দেবে? একটা পা নেই। এই সময় তার কোটের পকেটে মোবাইল ফোন বেজে উঠল। সেটা বের করে 2-4টি কথা বলার পর সেটা বন্ধ করে কাকাবাবুকে বলল, আমাকে এখন নিচে যেতে হবে, পরে আবার আসবো। সন্তুর দিকে তাকিয়ে বলল, কোটের বোতাম লাগাওনি কেন? বিকেল হলেই শীত পড়তে শুরু করবে, ঠান্ডা লাগিও না। সে লোহার গেটে তালা দিয়ে চলে গেল। কাকাবাবু বললেন, কি ব্যাপার বলতো সন্তু? পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বেশ কয়েক জায়গায় বন্দি হয়েও থেকেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। জেলখানার পাহাড়িদার এমন ভালো মানুষ, তোকে ওর ছেলের কোট দিয়ে দিল। সন্তু বলল, সত্যি? আমার বেশ শীত করছিল, মানুষটা সত্যিই ভালো। কাকাও বললেন, ভালো মানে? আর একটু হলেই তো কেঁদে ফেলতো। কিন্তু একটা মুশকিল হলো বলতো। কি? এখানে কতক্ষণ বা কত দিন থাকতে হবে তা তো বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে পালাবার চেষ্টা করব কি করে? লোকটির গায়ে যতই জোর থাক, তুই আর আমি একসঙ্গে প্রচেষ্টা করলে ওকে কাবু করে ফেলা যেতে পারে। তারপর কোমর থেকে রিভলভারটা তুলে নিতে পারলেই
সন্তু বলল, আমাকে এক ছোলের কোটটা দিন। এখন ওর গায়ে হাত দেবো কী করে? কাকাবাবু বললেন, সেটি তো কথা। তাছাড়া ওকে কাবু করা যদি পালাতে পারি তাহলে ওর চাকরি যাবে। সন্তু ফিসফিস করে হাসতে লাগলো। কাকাবাবু নিজেকে হাসতে শুরু করে জিজ্ঞেস করলেন, তুই হাসছিস কেন রে? সন্তু বলল, কারারক্ষীর চাকরি রক্ষার জন্য বন্দিরা পালাবার চেষ্টা করতে পারে না। এই নিয়ে বেশ একটা গল্প লিখে ফেলা যায়। কাকাবাবু বললেন, সাবাক আব্বানি যেন সত্যিই একটা গল্পের চরিত্র। অত বড় চেহারা, কিন্তু মনটা খুব নরম। সন্তু জিজ্ঞাসা করল, কাকাবাবু, এই যেখানে আমরা বন্দি হয়ে আছি সেটা সিরিয়ালের মধ্যেই তো? হ্যাঁ। তবে এই দুর্গটার নাম ফরাসি কেন? কাকাবাবু বললেন, তুই ক্রুসেডের কথা কিছু জানিস? একটু একটু জানি। মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের লড়াই। সেরকম তো রাজ্য রাজ্যে লড়াই লেগেই আছে। এটা অন্যরকম। জেরুজালেম তো খ্রিস্টানদের একটা পবিত্র শহর। একসময় সেটা মুসলমানদের অধিকারে চলে আসে। তখন ইউরোপের বেশ কয়েকটা দেশের যারা বীর পুরুষ, সন্তু বলে উঠল, বুঝেছি, নাইট, তাই না? কাকাও বললেন, হ্যাঁ, তাদের নাইট বলতো। তারা ঠিক করলো নিজেরাই লড়াই করে পবিত্র জেরুজালেম শহর উদ্ধার করবে। অনেক বছর ধরে সেই যুদ্ধ চলেছিল। এই দিকটা ছিল নাইটদের যাতায়াতের একটি রাস্তা। বহু দূর থেকে তারা ঘোরাছুটি আসতো, তাই তাদের মাঝে মাঝে আশ্রয়েরও দরকার হতো। সন্তু বলল, এই দুর্গে তারা বিশ্রাম নিত? কাকাও বললেন, এই দুর্গের অধিকার নিয়ে অনেক লড়াই আর কয়েকবার হাত বদল হয়েছিল। সেসব ইতিহাস পড়ে নিস। সন্তু বলল, সেই নাইটদের দুর্গে আমরা এখন বন্দি? কিন্তু এই ঘরগুলো এত ছোট কেন, বিচ্ছিরি? কাকাও বললেন, এটা তো গেস্ট রুম নয়। কাউকে মারবার আগে এই ঘরে আটকে রাখা হতো। এখন আমাদের সময় কাটবে কি করে? একটা গান গাওয়া যাক বরং। কাকাবাবু গান ধরলেন। সেটা আসলে গান নয়, একটা কবিতা। কাকাবাবু তাদের নিজস্ব সুর লাগিয়ে দিলেন। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। শেষ হলো শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি সন্তু কাকাবাবু সিরিজের আরব দেশে সন্তু কাকাবাবুর 4র্থ পর্ব। নমস্কার।